আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের IoT ক্র্যাশ কোর্স প্রোগ্রামের কেমিস্ট্রি কোয়েশ্চেন সলভ করব রিসেন্ট ইয়ার ২৩-২৪ সেশনের। ২৩-২৪ সেশনে যে সকল রসায়ন থেকে প্রশ্ন এসে আছে সেগুলাকে আশা করি বিশ্লেষণ করে সলভ করে ফেলব। তোমরা জানো কেমিস্ট্রি থেকে আমাদের ১৫ টা করে মোটামুটি কোয়েশ্চেন আসে। সো আজকে আমরা এখানে প্রায় এই লেকচারের মধ্যে ১৫ টার মতন কোয়েশ্চেন সলভ করে ফেলব। সো চলো তাহলে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনকে একটু বিশ্লেষণ করে সলভ করা শুরু করি। আমি তোমাদের সাথে আছি আশিকুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। ঠিক আছে? সো চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্টে যদি আমরা দেখি, প্রথম আমাদের যে কোয়েশ্চেনটা ছিল ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন কিন্তু আমাদের এখান থেকে বেশি আসে এবং ইঞ্জিনিয়ারিং থিওরিটিক্যাল কোয়েশ্চেন যেগুলো আছে কিছু, সেগুলাতে দেখা যায় যে ওগুলাও আসে না এমন না। ইঞ্জিনিয়ারিং থিওরিটিক্যাল যে কোয়েশ্চেনগুলো সেগুলার থেকে কাইন্ড অফ হচ্ছে ধরো কেমন টাইপের কোয়েশ্চেন যে নিচের কোনটি ঠিক নয়, নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি ভুল নয়, এরকম টাইপেরও কোয়েশ্চেন কিছু আসে। বিশেষ করে থিওরিটিক্যাল কোয়েশ্চেনের ভিতরে। চলো আমরা দেখতে পাবো কিন্তু কোয়েশ্চেনের ভিতরে। চলো আমরা প্রথমে তাহলে এই কোয়েশ্চেনগুলো সলভ করি। ফার্স্টে আমাদেরকে বলতেছে এই কোয়েশ্চেনটাতে যে হাউ মেনি মোলস অফ ইলেকট্রনস কত মোল ইলেকট্রন আর রিকোয়ার্ড প্রয়োজন টু রিডিউস 2.393 গ্রাম বিজারণ করতে 2.93 গ্রাম নিকেল আয়নকে, নিকেল আয়ন আমি 2.93 গ্রামকে বিজারণ করব নিকেল ক্লোরাইড থেকে, যেখানে নিকেলের মলিকুলার মাস আমাকে দেওয়া আছে। সো আমরা যে বিজারণ বিক্রিয়াটা যদি আমরা একটু লিখি তাহলে নিকেল থেকে প্লাস দুইটা ইলেকট্রন, নিকেল 2 প্লাস আয়ন, যেটা নিকেল ক্লোরাইড মানে তো নিকেল 2 প্লাস আয়ন আছে এখানে, তাই না? এই যদি দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে তাহলে কাইন্ড অফ ওর যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম নিকেল সলিড। এবং যে রিঅ্যাকশনটা এখানে ঘটে গেল সেটা কিন্তু বিজারণ বিক্রিয়া, অবশ্যই বিজারণ বিক্রিয়া। এখন দেখো ভাই, এইখানে যে আমাদের আসলে দুটা ইলেকট্রন, এটা আসলে কিন্তু 2 মোল ইলেকট্রন এমন বোঝায়, হ্যাঁ? 2 মোল ইলেকট্রন এমন বোঝায় আসলে। 2 মোল ইলেকট্রন। সো আমাদের 2 মোল ইলেকট্রন লাগতেছে কিন্তু আল্টিমেটলি 1 মোল নিকেল আয়নকে যদি আমরা কি করতে চাই? রিডিউস করতে চাই, তাহলে অ্যাবাউট তুমি বলতে পারো যে 58.7 গ্রাম নিকেলকে যদি আমরা রিডিউস করতে চাই তাহলে আমাদের লাগে হচ্ছে 2 মোল ইলেকট্রন। সেখানে 2.93 গ্রামকে রিডিউস করতে আমার কত মোল ইলেকট্রন লাগবে? তুমি যদি ঐকিক নিয়ম দিয়ে করো কোনো সমস্যা নাই, উত্তরটা বের হয়ে চলে আসবে। আবার যদি তুমি আসলে ঐকিক নিয়ম দিয়ে না করে যদি তুমি এরকম ভাবে করো যে নিকেলের যে মোল সংখ্যাটা, হুম, নিকেলের যে মোল সংখ্যাটা, এই নিকেলের মোল সংখ্যাটা এখানে কত সেটা যদি আমরা বের করি, কত হবে বলো তো? তার গিভেন ওয়েট 2.93 বাই হচ্ছে আমাদের কত, তার মলিকুলার ওয়েট কত, 58.7। তো নিকেলের মোল সংখ্যাটা কত চলো আমরা বের করি দেখি। নিকেলের মোল সংখ্যাটা হচ্ছে আমরা দিই যদি 2.93 বাই হচ্ছে 58.7। সো আমাদের রাইট আনসারটা থাকে হচ্ছে 0.0499 এমন এত মোল। হ্যাঁ? সো তাহলে আমরা দেখি যে আমাদের ১ মোলকে রিডিউস করতে আসলে ২ মোল ইলেকট্রন লাগে। ১ মোল নিকেলকে রিডিউস করতে ২ মোল ইলেকট্রন লাগে। এত মোল নিকেলকে রিডিউস করতে কত মোল ইলেকট্রন লাগবে? সো 1 মোল নিকেল রিডিউসড বাই 0.0499 মোল ইলেকট্রন। হ্যাঁ? সরি। ১ মোল কত? ২ মোল ইলেকট্রন। আর আমার আছে কত? 0.0499 মোল অফ নিকেল রিডিউসড বাই 2 ইনটু কত তাহলে হবে? 0.0499। এটাকে তুমি আসলে কি বলতে পারো? এমনও বলতে পারো যে 0.05। তাহলে এটার সাথে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে আমাদের রাইট আনসারটা চলে আসছে, যেটা হচ্ছে 0.0998 মোল ইলেকট্রন। সো সেটা আসলে টেন্ডস টু কত ভাইয়া বলো তো? 0.1 মোল ইলেকট্রন। এমন বলা যায় না? 0.1 মোল ইলেকট্রন। সো 0.1 মোল ইলেকট্রনটা আসলে কোথায়? 0.1 মোল ইলেকট্রন। এই সো রাইট আনসারটা আমরা কি বলতে পারি? বি। সঠিক উত্তরটা কি বুঝতে পারছো? ক্যালকুলেশন বুঝা গেছে? খুবই ইজি জিনিস। এত কিছু না লিখে এখানে যত পাইলাম সেটাকে 2 দ্বারা গুণ করে দিল, একই উত্তর। ওটাই তো করছি আসলে। আমি তোমাকে লিখে দেখালাম। তুমি যখন হ্যান্ড ক্যালকুলেশন করবা বা ধরো তুমি যখন হ্যান্ড ক্যালকুলেশন না ক্যালকুলেশনে করবা, এত কিছু তো লেখার কোনো প্রয়োজন নাই। আরামসে খালি বসায় উত্তরটা লিখবা। ওকে ডান। চলো পরের কোয়েশ্চেনটা যদি দেখি। আশা করি এটা বুঝা গেছে। ওকে। নেক্সট কোয়েশ্চেনটা বলে when 190 grams of magnesium chloride are dissolved in water and the resulting solution is 500 ml in volume, what is the molecular মানে molar concentration of magnesium chloride? খুবই সহজ। ACG equals to তুমি যদি ডিরেক্ট সূত্র বসেই করে দাও তাও হয়ে যাবে তোমার 1000 W ইন্টু MV, এটুকু করলেই হয়ে যাবে। ডাব্লিউটা কত বলো তো, যেটা আমাকে দেওয়া আছে? কত? 190 গ্রাম। 190 গ্রাম। এমটা কত? মলিকুলার ভর
ম্যাগনেসিয়ামের কত ভাইয়া 24, ক্লোরাইড MgCl2 মানে 71, এটা কত গ্রাম পার মোল। ওকে, এরপরে আমরা যদি ভি এর কথা বলি তাহলে সেটা হচ্ছে 500 ml, 500 ml বাস শেষ। যদি এই কাজ কমপ্লিট করতে হয় তাহলে কত হবে সেটা 1000, 1000 ইন্টু ডাব্লিউ, ডাব্লিউ এর মানটা কোথায় 190 বাই এখানে আমরা কত দিব এম ইন্টু ভি, এম এর মানটা হচ্ছে আমরা বলতে পারি 24 প্লাস 71, তাহলে এখানে নিয়ে আসবো হচ্ছে ভাই আমার 95, তাই না, 95 ইন্টু কত আমাদের 500। এই ক্যালকুলেশনটা কমপ্লিট করে ফেলি, দেখি কত আসে আমাদের। 1000 ইন্টু 190 বাই 95 ইন্টু 500, 4, কত আসে বলো 4 মোলার। ইজি, খুবই সহজ। এটাকে যদি তুমি এমনে করতা কোনো প্রবলেম হইতো কি, এন বাই ভি, এই ভিটা কিসে লিটারে, এমনও করা যেত। আবার এন ইজ ইকুয়ালস টু কত বলা যায় ডাব্লিউ বাই এম, এই কাজটুকু তো করে ফেলা যেত না? এটুকু কি খুব কঠিন কিছু? আশা করি না, বুঝছো। তাহলে রাইট আনসারটা কোনটা হবে? বি, 4 মোলার। পারবো না ভাইয়া? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে দেখি। পরের কোয়েশ্চেনটা আমাদেরকে বলে যে একটা বিক্রিয়া দেওয়া, কেমন বিক্রিয়া, 2 মোল অ্যালুমিনিয়াম 6 মোল HCl বিক্রিয়া করে 2 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করতেছে এবং 3 মোল হাইড্রোজেন তৈরি করতেছে। তো কোশ্চেনে বলে ইফ 2 মোলস অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড 6 মোলস অফ HCl রিঅ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের মতন করে যদি 2 মোল অ্যালুমিনিয়াম এবং 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, দেন হাউ মেনি মোলস অফ ইলেকট্রনস আর ট্রান্সফার ডিউরিং দ্য রিডক্স রিঅ্যাকশন, রিডক্স রিঅ্যাকশনের মাধ্যমে কতগুলো মোল ইলেকট্রন ট্রান্সফার করলো। এই রিঅ্যাকশনটাকে যদি আমরা একটু কঙ্কাল রিঅ্যাকশন আকারে লিখি বা এখানকার অক্সিডেশন রিডকশন রিঅ্যাকশনটাকে যদি আলাদা করে লিখি, 2 ইন্টু অ্যালুমিনিয়াম, হ্যাঁ, প্লাস 3 ইন্টু HCl, এটা একটু বুঝার জিনিস আছে, খালি একটু বুঝে নাও ভাই, আমি তোমাকে একটু বুঝাই দিই খালি। ওকে, এখানে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন দুইটাকে আমরা আলাদা করে লিখবো। হ্যাঁ, তাহলে এখানে যেটা হলো সেটা হচ্ছে AlCl3 হলো প্লাস 3 মোল হাইড্রোজেন গ্যাস হলো, এই ঘটনাই ঘটছে, তাই না? আচ্ছা, এখানে ভাই 6 মোল হবে, প্লাস 6 মোল HCl। ওকে, নো প্রবলেম। সো এখানে যদি আমরা এখন একটু লিখি, তোমাকে যদি আমি একটু লিখে দেখাই যে দেখো তো, অক্সিডেশন রিঅ্যাকশন, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, অক্সিডেশন রিঅ্যাকশনটা এখানে কি ঘটছে, অ্যালুমিনিয়াম মাইনাস 3টা ইলেকট্রনকে ত্যাগ করছে, দিয়ে সে আসলে কিসে পরিণত হয়েছে ভাই, সে আসলে পরিণত হয়েছে অ্যালুমিনিয়াম 3 প্লাসে। এমন একই রকম ভাবে রিঅ্যাকশনটা যদি আমি তোমাকে লিখাই দেখাই, রিডাকশন রিঅ্যাকশনটা এখানে কি ঘটেছিল, রিঅ্যাকশনটা দেখাবো হচ্ছে এই যে ক্লোরিন কি নাকি হাইড্রোজেন, বলো তো? হাইড্রোজেন আসলে দেখো তো, এই যে এখানে তো হাইড্রোজেনটা হয়ে আছে কত আকারে, এখানে ক্লোরিনটা হচ্ছে -1 আকারে আছে, হাইড্রোজেনটা কত +1 আকারে আছে, ইলেকট্রন ত্যাগ করে আছে। সো এই যে হাইড্রোজেন +1 আকারে আছে, সে আসলে ইলেকট্রন গ্রহণ করতেছে, দিয়ে আসলে কিসে পরিণত হতে পারে, সে হাফ মোল হাইড্রোজেন গ্যাসে পরিণত হতে পারে। এখন এই রিঅ্যাকশনের পরিমাণটা তো আমাকে সেম করতে হবে। তা আমি যদি এক কাজ করি যে এটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিলাম, এটাকে আমরা 6 দ্বারা গুণ করে দিলাম, কেন? ইলেকট্রনটাকে সমান করার জন্য। এখন অনেকে বলতে পারবে ভাই এটাকে আমাদের 3 দ্বারা গুণ করলেও সমান হয়ে যেত, হইতো, নো প্রবলেম, হইতো। এটাকে 1 দ্বারা, এটাকে 3 দ্বারা যদি গুণ করতাম তাও কিন্তু সমান হয়ে যেত। বাট এই যে AlCl3 আর HCl এখানে যে মিলতো না, ফ্র্যাকশন নাম্বার চলে আসতো। ফ্র্যাকশন নাম্বার বলতে আমি যদি এটাকে এখন 2 দ্বারা ভাগ করি, ভাগ যাবে না? যাবে। এখানে কত চলে আসবে? 1.5 চলে আসবে। তো ওই যে 1.5 চলে আসবে, ওই জন্য আমরা এটা করতেছি না, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে 3/2 হয়ে যাবে, তাই না? 1.5 হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে 6 দ্বারা গুণ করতেছি যেন এটা ঠিকঠাক থাকে। তাহলে এটাকে তাহলে আমরা কত দেখতেছি আসলে, দেখো তো ভাই, অ্যালুমিনিয়াম কত, 2 অ্যালুমিনিয়াম, 2 অফ অ্যালুমিনিয়াম মাইনাস 6 অফ ইলেকট্রন দিয়ে কত হচ্ছে 2 অফ Al3 প্লাস, এমন আসতেছে। ঠিক একই রকম এখানে যদি আমরা করি 6 অফ H প্লাস প্লাস 6 অফ ইলেকট্রন দিয়ে কি হচ্ছে 3 অফ হাইড্রোজেন, এমন হচ্ছে না? এরপরে আমি চাইলে এখানে শুধু সুন্দর মতন এই রিঅ্যাকশনটাকে, দেখো এই রিঅ্যাকশনটাকে, হ্যাঁ, আর এই রিঅ্যাকশনটাকে যদি যোগ করে দিই, এই দুইটাকে যদি যোগ করে দিই, দিয়ে কঙ্কালটাকে যুক্ত করে দিই, তাহলে আমার এই রিঅ্যাকশনটা চলে আসে। কঙ্কাল বলতে কি, এই যে ক্লোরিন দর্শক আয়ন যদি যুক্ত করে দিই তাহলে এই রিঅ্যাকশন চলে আসে। সো দেখো তো, রিডাকশন রিঅ্যাকশনের মাধ্যমে ইলেকট্রনের ট্রান্সফারটা হলো কয় মোল,
কয় মোল ইলেকট্রন ট্রান্সফার হলো, অক্সিডেশন বলো বা রিডাকশন বলো, সেম পরিমাণে ইলেকট্রন ট্রান্সফার হয়। কেন? কারণ একজন ত্যাগ করে আর একজন তো গ্রহণ করবে, দিয়েই তো এই রিঅ্যাকশনটা ঘটবে আসলে। সো দ্যাটস ওয়াই আসলে ইলেকট্রন মানে ট্রান্সফার ঘটছে কয় মোল? 6 মোল। খুবই সহজ, তুমি এমনিই দেখতে পারতা, তোমাকে আমি বেসিকটা একটু ধরে দেখাই দিলাম যেন তুমি বেসিকটা বুঝে থাকো। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কত? 6 মোল। পারা যাবে না? পারবো কিনা বলো? পারবো? 6 মোল। রাইট অ্যান্সারটা হচ্ছে 6। ওকে, চলো পরেরটা দেখি। নেক্সট একটা কোশ্চেন বলতেছে যে আমাদের এই যে ব্রোমিনের ভর হয় হচ্ছে ভাই 80-র কাছাকাছি। কত? 80 79 পয়েন্ট সামথিং, তো 80 আমরা ধরতে পারি। বলতেছে হাউ মাচ অফ ব্রোমিন ইজ প্রেজেন্ট ইন 50 ml 0.1 মোলার সোডিয়াম ব্রোমাইড। আমরা যে মাত্রই যে ফর্মুলাটা করছি, S ইজ ইকুয়ালস টু W ইন্টু 1000 বাই V ইন্টু M। এখানে এখানে যদি তুমি দেখো একটু এখানে জিনিসটা, এখানে এই ইকুয়েশনে যদি তুমি ডাব্লিউ এর ভ্যালু বের করতে চাও তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসে। হ্যাঁ, চিন্তা করতেছো তুমি ডাব্লিউ এর ভ্যালুটা বের করবা তাহলে কিন্তু তোমার উত্তরটা চলে আসে কিন্তু। এখন ডাব্লিউটা যদি তুমি সোডিয়াম ব্রোমাইড দিয়ে বসিয়ে করো তাও চলে আসবে, নো প্রবলেম। তুমি যদি সোডিয়াম ব্রোমাইডের ভর বসিয়ে করো আর যদি তুমি ডিরেক্ট মানে ব্রোমাইডেরই ভর বসিয়ে করো তাও চলে আসবে, এটা তোমার উপরে ইচ্ছা। ঠিক আছে, এখন সোডিয়াম ব্রোমাইডের ভর বসিয়ে করলে কি হবে? সোডিয়াম ব্রোমাইডের ভর বসিয়ে করলে তোমাকে আবার একটু ক্যালকুলেশন করতে হবে। কেমন ক্যালকুলেশন? যে সোডিয়াম ব্রোমাইড যে টোটালটার ভর, ধরো এটা কত 23 প্লাস হচ্ছে 80, মানে ইন টোটালে কত আমার 103। 103-এ আছে ব্রোমিন আছে কত 80, এখানে যে ভ্যালুটা পাবা সেটাতে কত আছে সেটা বের করতে হবে। 103-এ আছে 80, একে আছে কত, এবং এখানে যত পেলা সেটাতে আছে ব্রোমিন কত সেটা বের করতে হবে। অথবা আমি যদি ব্রোমিনেরই ভর ডিরেক্ট এখানে বসিয়ে দিই, এখানে যদি সোডিয়াম ব্রোমাইড ওই অনুপাতেই তো থাকবে, তাই না? যদি ডিরেক্ট ব্রোমিনেরই ভর বসিয়ে দিই তাহলে ওটার পরিমাণটাই চলে আসবে ডিরেক্ট। সেটা আমার উপরে ইচ্ছা। আমি চাচ্ছি হচ্ছে ডাব্লিউ এটার ভ্যালু বের করতে, এটা শুধু ব্রোমিন বের করব, তাই ব্রোমিনের মলিকুলার ভরটা আমরা কত দিব? ব্রোমিনের মলিকুলার ভরটা 80 দিয়ে দিব। চলো আমরা যদি দেই তাহলে কত থাকে দেখো তো। আমাদের থাকে হচ্ছে এখানে ডাব্লিউ এর পরিমাণটা কত এটা আমরা বের করব। আমাদের ভি এর পরিমাণটা হচ্ছে 500, আমাদের এস এর পরিমাণটা হচ্ছে 0.1 মোলার, এটা হচ্ছে ml, আর এম এর পরিমাণটা হচ্ছে 80 গ্রাম পার মোল, 80 গ্রাম পার মোল। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসায় দিই, তাহলে ডিরেক্ট উত্তর বের করে নিয়ে চলে আসতে পারি। ডাব্লিউ এর পরিমাণটা থাকে হচ্ছে আমাদের এস ইন্টু ভি ইন্টু এম বাই 1000 বা এমন। বুঝছো আশা করি? ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশন যদি আমরা করি, এস এর মানটা কত 0.1, ভি এর মানটা কত 500, এম এর মানটা কত 80, এর মানটা কত 1/1000, 1/1000। আলটিমেটলি এখানে উত্তরটা থাকে কত দেখো তো, ইজিলি ক্যালকুলেশন, হাত দিয়ে ক্যালকুলেশন করলে বোধহয় পেরে যাবো। এটা হচ্ছে 2 থাকে, এটা হচ্ছে 40 থাকে, এটার সাথে গুণ করলে আমাদের 4 থাকে, 4 গ্রাম। উত্তরগুলো সবগুলো আছে মিলিগ্রামে। 1 গ্রাম সমান কত? 1000 মিলিগ্রাম। তাহলে 4 গ্রাম সমান কত? আসলে 4000 মিলিগ্রাম বলতে পারি। ইজি না রাইট অ্যান্সারটা? 4000 মিলিগ্রাম কোথায় আছে দেখো তো, ডিতে 4000 মিলিগ্রাম। রাইট অ্যান্সার শেষ। বুঝতে পারা যাচ্ছে? এরকম ভাবে কমপ্লিট করলে আশা করি কোনো সমস্যা হবে না, উত্তরও কমপ্লিট করে ফেলতে পারবা। ওকে, নেক্সট কোশ্চেনটা চলো দেখি। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে একটু পড়ো দেখি কোশ্চেনটা কি বলে। ইফ দ্য পিএইচ অফ এ সলিউশন ইজ চেঞ্জড ফ্রম 1 to 3, একটা সলিউশনের পিএইচ যদি আমরা 1 থেকে 3-এ চেঞ্জ করি, মানে প্রথমে ধরো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যেটাতে 1-এ ছিল, তাহলে সেখানে অবশ্যই মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বেশি, পিএইচটা বেশি। 3-এ চেঞ্জ করলাম আমি, মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কমাইলাম, তার মানে অবশ্যই আমরা পানি যোগ করতে পারি, দিয়ে ডাইলিউটেড করতে পারি এমন। উইথ দ্য অ্যাডিশন অফ অ্যান অ্যান্টাসিড, না আমরা পানি যোগ করে অ্যাড করিনি, আমরা অ্যান্টাসিড, এই অ্যান্টাসিড মানে আমরা অ্যান্টাসিডটা এত প্রচলিত হয়েছে নাম যে আমরা ওষুধ মনে করি, আসলে এটা ওষুধই, এটা আসলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের একটা ঔষধ, তাই না? যেটা আমার অ্যান্টি অ্যাসিড থেকে অ্যান্টাসিড শব্দটা আসছে। তাহলে এখানে বলতেছে হোয়াট দ্য পার্সেন্টেজ অফ হাইড্রোজেন আয়ন হ্যাজ বিন নিউট্রালাইজড, হাইড্রোজেন আয়নটা কতটুকু নিউট্রালাইজড হইল, কত পার্সেন্টেজ নিউট্রালাইজড হইল। তো এটা আমরা কিভাবে করবো আসলে, দেখো এখানে পার্সেন্টেজ বের করতে বলছে না, কতটুকু। আমরা যদি দেখি খুবই সহজে কমপ্লিট করে ফেলতে পারি। দেখো এই ক্যালকুলেশনটা হচ্ছে এরকম ভাইয়া, যে তোমার প্রথমে পিএইচ এর মানটা কত ছিল সেটা চিন্তা করতে হবে। এই যে ধরো আমাদের যখন পিএইচ 1 ছিল, ফার্স্ট অফ অল পিএইচ 1, তাহলে এখানে আমাদের পিএইচ 1-এর রেসপেক্টে হাইড্রোজেন আয়নের যেটা ঘনমাত্রা সেটাকে আমরা কি বলবো বলতো, এটাকে আমরা 10⁻⁻1 বলতে পারি।
এটা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে? থাকার কথা না। কারণ কি পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। চলো এটাতে আমরা দেখিয়ে দিই। পিএইচ যদি আমরা 3 বলতে চাই তাহলে এটাকে কি বলতে পারি? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের মানে মোলার কনসেন্ট্রেশন ইজ ইকুয়ালস টু 3। তাহলে এখানে বলতে পারি এটাকে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, সেটা হচ্ছে কত? 10 টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার কত? -3। যদি তাই হয় তাহলে এটাকে এখন আমরা এই যে এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার -1 থেকে 10 টু দি পাওয়ার -3 মোলারে নিয়ে গেলাম। তাহলে আমাদের যে চেঞ্জটা, এই চেঞ্জটাকে আমরা কি বলতে পারি? ডেল। কত পার্সেন্টেজ চেঞ্জ সেটাকে আমরা বের করতেছি। ডেল অফ পার্সেন্টেজ এটা সমান কত বলতে পারি? প্রিভিয়াস পিএইচ, হ্যাঁ মানে প্রিভিয়াস পিএইচ না, আমরা বলবো প্রিভিয়াস হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আর এটাকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ড্যাশ দিতেছি। হ্যাঁ, মাইনাস হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ড্যাশ, যেটা আমার বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, বাই হচ্ছে আমার হাইড্রোজেন আয়নের মলিকুলার ঘনমাত্রা ইনটু আমাদের 100%। এই হবে হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এতটুকু চেঞ্জ হয়েছে নিশ্চয়ই। তাহলে বসিয়ে দাও তো 10 টু দি পাওয়ার -1 মাইনাস হচ্ছে 10 টু দি পাওয়ার -3 বাই আমাদের কত? 10 টু দি পাওয়ার -1 ইনটু 100%। দেখো তো এই ক্যালকুলেশনটা কত আসে? 10 টু দি পাওয়ার -1 -1 মাইনাস 10 টু দি পাওয়ার -3 বাই হচ্ছে 10 টু দি পাওয়ার -1। সেই ক্যালকুলেশনটা আছে 99%। 100 দিয়ে গুণ করে দিলে 99%। শেষ। সঠিক উত্তরটা আছে না 99% আমাদের অ্যান্সারের ভিতরে? আছে আশা করি। দেখো তো 99%। রাইট অ্যান্সার হচ্ছে 99%। ওকে, ডান। আচ্ছা, সো আশা করি বুঝতে পারছো এই কোশ্চেনটাও। এটা কিন্তু যথেষ্ট মানে ট্রিকি একটা কোশ্চেন ছিল ভাইয়া, বা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, যাই বলো না কেন। ওকে, নেক্সট কোশ্চেনটাতে চলো। পরের কোশ্চেনটা আমাদের বলে যে এই একটা বিক্রিয়া, হ্যাঁ, এই একটা বিক্রিয়া থেকে আমাদের কিস তৈরি হচ্ছে ভাইয়া? মানে এই একটা বিক্রিয়া, এটা আমাদের গ্লুকোজ হ্যাঁ, অথবা ফ্রুক্টোজ, যাই বলো না কেন, এখান থেকে তৈরি হচ্ছে আমাদের অ্যালকোহল, ইথানল। হুইচ টাইপ অফ রিয়াকশন ডাজ দ্য অ্যাবভ ইকুয়েশন প্রেজেন্ট? এখানে আসলে কোন ধরনের রিয়াকশনটা হচ্ছে? এটা কি অ্যাডিশন? না। অ্যাডিশন রিয়াকশন আসলে কি বোঝায়? অ্যাডিশন রিয়াকশন মানে বোঝায় যে আমাদের যে বিকারক জৈব অণুটা আছে, সেই জৈব অণুর ভিতরে যা কিছু যুক্ত হওয়ার মতো যুক্ত হবে, কোনো কিছু বের হবে না। বা বিকারক অণুর সাথে যা কিছু যুক্ত হওয়ার যুক্ত হবে, কোনো কিছু বের হবে না। বাট এখানে দেখো কিছু যুক্ত হয়নি, বরঞ্চ এখানে 6টা কার্বন ছিল, এখানে 2টা কার্বন, আর এদিকে কার্বন আর পার্থক্য হয়ে গেছে। আচ্ছা, পলিমারাইজেশন? না। পলিমারাইজড কি হয়েছে? না। তার মানে পলিমারাইজেশনও না। অ্যাস্টারিফিকেশন? বলো তো এখানে কি অ্যাস্টার তৈরি হয়েছে? না। অ্যাস্টারিফিকেশনও না। তাহলে অবভিয়াসলি ফার্মেন্টেশন, এবং এটা আসলে গাজনি। এটা আসলে কি বলতো? গাজনি। আমি তোমাকে এখান থেকে ওই জিনিসটা একটু দেখিয়ে দিই, তাহলে তুমি আশা করি বুঝতে পারবা, এবং এখানে এই যে জিনিসপাতিগুলোও দেখিয়ে দিই। কারণ কোশ্চেন ব্যাংক সলভ করার উপায়টাই হচ্ছে এটা। তুমি জানো যে এরকম একটা কোশ্চেন কিন্তু অলরেডি বুয়েটে আসছিল এখন অবধি, ওই যে তোমাদের 5 নম্বরে যে মল্ট ভিনেগার তৈরি করার, সেটা তো এটা খুব সহজ। হ্যাঁ, C11 H22 O11, C12 হয়, হ্যাঁ, C12 H22 O11 প্লাস এর সাথে যখন তুমি পানি যোগ করবা, এটা কি একটা স্টার্চ, সুক্রোজ, যাই বলো না কেন, এর সাথে যখন তুমি পানি যোগ করবা, কিসের উপস্থিতিতে বলো তো? এখানে কোন এনজাইম আমাদের লাগবে বলো? পারবা? সুক্রোজ হলে সুক্রেজও দিতে পারো, তুমি সুক্রেজও দিতে পারো, সুক্রেজ যেটার কথা বলতেছি। তবে মেইনলি যে এনজাইমটার এটার আসল নাম বা মাদার নাম, সেটা হচ্ছে ইনভার্টেজ এনজাইম দিলা। দেওয়ার পরে এখানে যেটা হবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হবে। সো C6H12O6 এরকম একটা জিনিস তৈরি হবে। বুঝছো কি জিনিসটা? প্লাস এগেন C6H12O6 এমন তৈরি হবে। ওকে, আচ্ছা, এবার এটা হচ্ছে ফার্স্ট ধাপ ছিল আমাদের। সেকেন্ড ধাপের ভিতরে যেটা হয়, ওই যে C6H12O6 ওর ভিতরে যে কোনো একজনকে নাও, হ্যাঁ, দিয়া এটার সাথে এখানে কোনো কিছু যোগ করা লাগবে না, আমাদের এখানে জাস্ট হচ্ছে ওই এনজাইমাল অ্যাক্টিভিটি লাগবে। এবং ওই এনজাইমাল অ্যাক্টিভিটিটা হচ্ছে কার বলো তো ভাইয়া? কে আসে এখানে? জাইমেজ। কে আসে বলো? জাইমেজ এনজাইম। জাইমেজ এনজাইমের প্রেজেন্সে এখানে যেটা হয় সেটা হচ্ছে, এই যে তুমি এখানে অলরেডি দেখছো 2 মোল C2H5OH মানে ইথানল তৈরি হবে ভাইয়া, হ্যাঁ, প্লাস আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কে তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, ইথানল তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এখন এই যে আমাদের এই দুইটায় যে রিয়াকশন দুইটা ঘটলো, এই রিয়াকশন দুইটাকে কিন্তু
অ্যানারোবিক রিঅ্যাকশন স্টেজ বলা হয়। অ্যানারোবিক রিঅ্যাকশন স্টেজ আমি আসতেছি একটু পরে। চলো এখানে আমরা কালারটা একটু চেঞ্জ করে তোমাকে দেখাই। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ওই যে C2H5OH ইথানলের সাথে এবার আমার অক্সিজেনের উপস্থিতিতে, যে জায়মান অক্সিজেন না, জাস্ট হচ্ছে অক্সিজেন গ্যাস দিতে পারো তুমি, নো প্রবলেম। এটার উপস্থিতিতে যে জিনিসটা তৈরি হয়, এটার উপস্থিতিতে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে আসলে এখন এখানে হবে হচ্ছে এটা অক্সিডেশন প্রসেস যাবে। ইথানলকে অক্সিডাইজ করে কি তৈরি হবে বলো? ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। এবং এখানে যেটা কাজ করে সেটা হচ্ছে আইদার অ্যাসিটোব্যাক্টার দিতে পারো তুমি, অ্যাসিটোব্যাক্টার অথবা বলতে পারবো মাইকোডার্মা অ্যাসিটি, যে কোনো, নো প্রবলেম। অ্যাসিডোব্যাক্টারও দিতে পারো, মাইকোডার্মা অ্যাসিটিও দিতে পারো। এটা দিলে এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3COOH, এমন একটা জিনিস তৈরি হবে, প্লাস হচ্ছে পানি। এই দুইটা প্রসেসকে বলা হচ্ছে অ্যানারোবিক প্রসেস। এই দুইটা প্রসেসকে কি বলা হচ্ছে? অ্যানারোবিক বা অবায়বীয়, বুঝছো? আর এই যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে বায়বীয়, বায়ুর উপস্থিতিতে। দেখো ভাই, অক্সিজেন উপস্থিতিতে হয়েছে, এটা হচ্ছে অ্যারোবিক প্রসেস। সো আশা করি বোঝা গেছে তাহলে এই জিনিসটার কিচ্ছা কাহিনী। এখন এই রিয়াকশনটা তোমার এখানে দেওয়া হয়েছে, এই রিয়াকশনটাকে কি বলা হচ্ছে? ফার্মেন্টেশন বা গাজন। তার মানে রাইট অ্যান্সারটা হচ্ছে ফার্মেন্টেশন। নেক্সটটাতে যাই দেখি। হুইচ টু কম্পাউন্ডস আর নট আইসোমার্স অফ ইচ আদার? আইসোমার্স মানে কি? আইসোমার্স মানে হচ্ছে তাদের মলিকুলার ফর্মুলা সেম থাকবে, স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট হইতে পারে। আইসোমার্স মানে কি? আইসোমার্স মানে এটা দুইটা বৈশিষ্ট্য থাকবে। এক, মলিকুলার ফর্মুলা সেম, আর মলিকুলার ফর্মুলা সেম বাট ডিফারেন্ট থাকবে কি? মলিকুলার ফর্মুলাটা সেম থাকবে তার, বাট ডিফারেন্ট থাকবে হচ্ছে যে তার স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট, বুঝছো? ডিফারেন্ট এমন মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলাটা থাকবে হচ্ছে ডিফারেন্ট। তো এখানে দেখো এন পেন্টেন এবং 2 মিথাইল বিউটেন, আমি যদি তোমাকে এটা এন পেন্টেন আর 2 মিথাইল বিউটেনটা লিখে দেখাই তাহলে তুমি ঠিকই বুঝতে পারবে এটা সেম। CH2 পেন্টেন লিখতেছি, বুঝছো? এন পেন্টেন মানে কি? 5 কার্বন যুক্ত একটা অ্যালকেন। দেখো এটা লিখলাম, এটারই একটা লিখতেছি কি আমরা? 2 মিথাইল বিউটেন মানে এটাকে এরকম, এই যে দেখো তো এই দুইটা কিন্তু সেমই। এখানে কার্বন হাইড্রোজেন কাউন্ট করো, এটা হচ্ছে C5H12 হবে। এখানেও দেখো সেম হবে, তিনটা 5টা 8টা, 8 আর 4 12টা, সেম হবেই, কিন্তু হইতে হবে সেম, হয়েছে না? সো এটা সেম। এখন দেখো এখানে কি বলা হচ্ছে? ইথানল, এখানে বলা হচ্ছে মিথক্সি মিথেন, বা এটাকে বলতে পারো ডাইমিথাইল ইথার, এটাও কিন্তু সেম। এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাম্বারটা দেখো ঠিকই থাকবে, C2H6O, এটাই থাকবে। দেখো এটাও আছে, এটাই আছে, তার মানে এটাও আমাদের আইসোমার, এটাও আমাদের আইসোমার। বলছে কোনটা আইসোমার না। তাহলে এই যে ইথানোয়িক অ্যাসিড আর হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, কার্বন সংখ্যায় বেড়ে গেছে, এটাই কখনো হবে? এটাই হবে না। মানে আমাদের রাইট আনসার কিন্তু হচ্ছে এই যে সি, পেয়ে গেছি। আবার দেখো এখানে বলছে অ্যাসিটোন বা প্রোপানন, আর এখানে হচ্ছে প্রোপানেল, এটাও সেমই হবে। কেমনে সেম হবে? এখানে কার্বন কাউন্ট করে দেখো, C3H6O এরকমই থাকবে দুইটাতে, এটাতেও আছে, এটাতেও আছে। খুবই সহজ জিনিস। তার মানে আমাদের রাইট আনসারটা হচ্ছে কি আসলে? এক্স্যাক্টলি সি। রাইট আনসারটা হচ্ছে আমাদের ভাইয়া সি। সঠিক উত্তর কোনটা বলো? সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা আমাদেরকে বলে যে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ দ্য ফার্স্ট লাইন ইন দ্য লাইমেন সিরিজ। ফার্স্ট লাইন ইন দ্য লাইমেন সিরিজ মানে উমুক লাইন অফ দ্য উমুক সিরিজ, এমন যদি থাকে তাহলে যেই সিরিজের কথা বলতেছে, N1 হচ্ছে দ্য সিরিজ, ওকে, আর N2 হচ্ছে N1 প্লাস nth লাইন।
N1 যেটা ভ্যালু থাকবে ওটার সাথে nth লাইন যততম লাইনের কথা বলবে, এই হচ্ছে N1 আর N2 এর কাহিনী। তাহলে আমাকে ক্যালকুলেট করতে বলতেছে অফ দ্য হাইড্রোজেন স্পেকট্রাম, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ মানে কি আমাদের, আমরা জানি নিউ বার ইজ ইকুয়ালস টু আসলে 1/λ ইজ ইকুয়ালস টু আমাদের RH রিডবার্গ কনস্ট্যান্ট বাই হচ্ছে 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 তার স্কোয়ার। সো আমাদের এখানে আসলে ভ্যালুগুলা কি কি যদি আমরা একটু দেখি, আমাদের RH বা রিডবার্গ কনস্ট্যান্টটা আমরা লিখবো হচ্ছে 109,678 সেন্টিমিটার ইনভার্স আকারে। হ্যাঁ, ওকে। তারপরে N1 এর মানটা তাহলে কি হবে ভাই, আমাদের যে সিরিজের কথা বলতেছে কোন সিরিজ, লাইমেন তো আমাদের ফার্স্ট সিরিজ, মানে N1 এর মানটা হচ্ছে 1, আর N2 এর মানটা কত আমাদের 1 প্লাস কত ফার্স্ট সিরিজ মানে হচ্ছে 1, মানে আলটিমেটলি হচ্ছে 2। ওকে, সো আমরা যদি এটা একটু লিখে ফেলি 109,678 ইন্টু 1 মাইনাস 1/1 স্কোয়ার মানে তো একই, 1 মাইনাস 1 কত হবে 4, এই ক্যালকুলেশনটা থাকে কত, চলো আমরা দেখি তো। 109,678 ইন্টু আমরা বলবো হচ্ছে ভাইয়া 1 মাইনাস কত 4 ইনভার্স, তাই না, 1 মাইনাস 4 ইনভার্স। তাহলে আমাদের থাকে হচ্ছে ভাই এটা একবারে লিখি বা একবারে না লিখে 164517 বাই হচ্ছে 2, এটা আমাদের থাকে হচ্ছে বা 1/λ ভ্যালু, তার মানে ল্যামডার ভ্যালুটা থাকবে হচ্ছে 2 এত, বা আমরা বলতে পারি এটাকে যদি এখন আমরা অ্যান্সারকে যদি ইনভার্স করে দিই আসলে, তাহলে থাকে হচ্ছে এত, এটা কত থাকে 12.156 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। এটা সেন্টিমিটার ইনভার্সে ছিল না, এই যে দেখো সেন্টিমিটার ইনভার্সে, দ্যাটস ওয়াই এটাকে আমরা উল্টা দেওয়ার পরে সেন্টিমিটারে আসছে। 1/λ ছিল সেন্টিমিটার ইনভার্স, ল্যামডাটা কি হয়ে যাবে সেন্টিমিটার হয়ে যাবে। তো সেন্টিমিটার থেকে যদি এখন আমরা ন্যানোমিটারে নিতে চাই, যেমন এখানে প্রত্যেকটা উত্তরই যেহেতু ন্যানোমিটারে দেওয়া ভাইয়া, তাই আমরা এককটা ঠিক রেখে যদি ন্যানোমিটারে নিতে চাই, আমাদেরকে কি করতে হবে আসলে, 1 মিটার সমান 10⁹9 ন্যানোমিটার। তো 1 সেন্টিমিটার সমান 10⁷7 সেন্টিমিটার। কেন? কারণ সেন্টিমিটার আর মিটারের ভিতরে 100 ডিফারেন্স। সো তাহলে আমরা বলতে পারি 12.15 10⁻⁻6 ইন্টু হচ্ছে কত 10⁷7 ইজ ন্যানোমিটার, এমন বলতে পারি, তাই না? ইজ ইকুয়ালস টু তাহলে কত হবে 121.5 ন্যানোমিটার। দেখো তো এই উত্তরটা কোথাও আছে নাকি, আর আমরা এখানে বলে দিব 1 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 10⁷7 ন্যানোমিটার। এই জিনিসটা তো আমরা জানি, আমাদের কাহিনী হচ্ছে শেষ। সো রাইট আনসারটা 121। কোথায় আছে 121? এই যে 121 আছে হচ্ছে, সরি, এই যে 121 আছে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি কত, বি নাম্বারে। রাইট আনসারটা হচ্ছে তাহলে ভাই আমাদের বি। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেনটা যাই। নেক্সট কোশ্চেনটা বলে যে, পরের কোশ্চেনটা কি বলে, এট এ সার্টেন টেম্পারেচার 0.1 মোল অফ হাইড্রোজেন অ্যান্ড 0.1 মোল অফ, এটা হচ্ছে আমাদের আয়োডিন। এটা হচ্ছে আসলে আমাদের কে বলতো, আয়োডিন হয়ে গেছে আমাদের 12-র মতো। আচ্ছা ব্যাপার না, 12-র মতো হোক, এটাকে আমরা আয়োডিন, আমরা নিজেরা তো জানি, আমরা বুঝে নিব এটাকে। বলতেছে এখানে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া ছিল, বলছিল হাইড্রোজেন 0.1 মোলার হাইড্রোজেন 0.1 মোলার আয়োডিন ওয়ার প্লেসড ইন 1 লিটার ফ্লাস্ক, 1 লিটার ফ্লাস্ক বা 1 লিটার আয়তনের ফ্লাস্ক। দ্য পার্পল কালার অফ আয়োডিন ভ্যাপার ওয়াজ ইউজ টু মনিটর দ্য রিয়াকশন, পার্পল কালারটা রিয়াকশনেরটা মনিটর করার জন্য ব্যবহার হচ্ছিল। আফটার দ্য ইকুইলিব্রিয়াম ওয়াজ এস্টাবলিশড ইট ওয়াজ ফাউন্ড দ্যাট কনসেন্ট্রেশন অফ 12 মানে কনসেন্ট্রেশন 12 আবার বলি, কনসেন্ট্রেশন অফ আয়োডিন কনসেন্ট্রেশন অফ কনসেন্ট্রেশনটা আয়োডিন ডিক্রিজ টু 0.02 মোল পার লিটার। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কেসি এর মান লাগবে আমাদের। সো আমরা ফার্স্ট অফ অল একটু রিয়াকশনটা বুঝে নিই। হ্যাঁ, খুব সহজ রিয়াকশন, H2 প্লাস I2, এই রিয়াকশন দিয়ে আমাদের কি তৈরি হয় বলতো, 2HI। আমরা লিখে ফেললাম। এখন আমাদের ইনিশিয়াল স্টেজে আসলে কে কতটুকু ছিল, ইনিশিয়াল স্টেজে কে কতটুকু ছিল বলো। এটা ছিল 0.1 মোলার, এটা ছিল আমাদের 0.1 মোলার, এটা ছিল কত 0 মোলার। এখন যখন আমরা ইকুইলিব্রিয়ামে আসলাম, ইকুইলিব্রিয়ামে যখন আসলাম তখন দেখতেছি 0.1 থেকে এটা এক্স মাইনাস হচ্ছে কতটুকু, যত মোল বাদ হবে এখান থেকেও কত 0.1 থেকে কত বাদ হচ্ছে এক্স মাইনাস হচ্ছে, যতটুকু করে এখানে মাইনাস হবে তার দ্বিগুণ এদিকে তৈরি হবে।
সো এখন যদি আমরা এটার সংকেতটা বা যেটাকে বলে সম্পর্কটা বের করি, তাহলে দেখব যে আয়োডিন কিন্তু কতটুকু 0.02 মোল ডিক্রিজড হয়েছে। কতটুকু ডিক্রিজ হয়েছে? 0.02 মোল। এক্স এর মান হচ্ছে 0.02, বিষয়টা এরকম না, যতটুকু ডিক্রিজড হয়ে আসে, ডিক্রিজ টু মানে আয়োডিন এখন বর্তমানে অবশিষ্ট আছে কত, এই যে এত, এটা সমান হচ্ছে এটা। এখন 0.02 মোলার ডিক্রিজড হয়ে আছে, ডিক্রিজ টু এত, মানে এটা মানে হ্রাস পেয়ে এততে আছে বা এতটুকু এসে অবশিষ্ট আছে। তো অবশিষ্ট আছে কত? 0.1। তাহলে আমরা বলতে পারি, হ্যাঁ আচ্ছা, আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে, আমরা বলতে পারি ডিরেক্ট যে 0.1 minus x is equals to 0.02. So our x is actually আমাদের 0.1 প্লাস হচ্ছে 0.02, which means 0.12 মোল। এত মোল হচ্ছে আমাদের x এর ভ্যালু। এখন যদি আমরা ডিরেক্ট এই যে এখানে তো আমাদের কতটুকু আছে সেটা আমরা পেয়ে গেছি, এটা তার কিন্তু মোল নাম্বার। এগুলা তার কি আসলে বলো তো ভাইয়া? মোল নাম্বার। এই মোল নাম্বারকে দেখো ভলিউম দ্বারা যদি তুমি ডিভাইডেড করে দাও, তাহলে কিন্তু তুমি কি পেয়ে যাবা? তাহলে কিন্তু ভলিউম দ্বারা ডিভাইডেড করে দিলে তুমি আসলে সেটার ভ্যালুটা পেয়ে যাচ্ছ, ভলিউমটা মানে মোলারিটিটা। বাট আমার ভলিউম দ্বারা ডিভাইডেড করার আসলে দরকারও নাই, এখানে ভলিউম না দিলেও কোনো সমস্যা নাই, কারণ এটা হচ্ছে ওই টাইপের রিয়াকশন যেখানে ডেল এন এর মানটা হয় হচ্ছে 0, অর্থাৎ কেপি আর কেসি এর মানটা সমান হবে, ভলিউম যত হোক এটা খুব একটা বেশি ম্যাটার করবে না, মানে ম্যাটার করবে না আসলে। ওকে, সো আমরা যদি এখন দেখি, তাহলে আমরা ডিরেক্ট কেসি এর মান যেহেতু আমাদেরকে চাইছে, কিসের মান রে? কেসি। তাহলে আমরা কেসি এর মানটা বলতে পারি কি বলতো? হাইড্রোজেনের ঘনমাত্রা তার উপরে হয়ে যাবে স্কোয়ার বাই হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রার উপরে স্কোয়ার হলো বাই হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্লাস হচ্ছে আয়োডিনের ঘনমাত্রা। এটা এখানে তো আর স্কোয়ার দেওয়ার দরকার নাই, এখানে তো স্কোয়ার দেওয়ার দরকার নেই, এখানে হচ্ছে আয়োডিনের ঘনমাত্রা, বাস শেষ। এমন এখন এটা সমান আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কত বলবো? 2 ইন্টু এক্স, এক্স এর মানটা কত? 0.12, তার উপরে স্কোয়ার বাই এটাকে কত বলবো বলো তো? এটা আর এটা সমান না ভাইয়া, দেখো তো আলটিমেটলি 0.1 মাইনাস হচ্ছে এক্স, এক্স এর মানটা কত? এক্স এর মানটা 0.1 মাইনাস আমাদের এক্স এর মানটা এখান থেকে যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি 2x ডিক্রিজ টু 2x আয়োডিন 0.02, তাহলে এক্স এর মানটা হচ্ছে এইখানে আমাদের 0.1 মাইনাস এক্স, এক্স এর মানটা হচ্ছে আমাদের 0.12। আচ্ছা, ডিক্রিজ টু 0.12 তার উপরে স্কোয়ার। সো এই ক্যালকুলেশন যদি আমরা এখান থেকে কমপ্লিট করি, 0.12 সেম জিনিস, তাই আমরা এখানে তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, সেম জিনিস তাই দ্যাটস ওয়াই তার উপরে স্কোয়ার করে দিলাম এক্স্যাক্টলি। সো সেম জিনিসের উপরে যদি আমরা স্কোয়ার করে দিই, চলো এখানে যদি আমরা কমপ্লিট করে ফেলি এই জিনিসটাকে, একই জিনিস তো, দ্যাটস ওয়াই তার উপরে স্কোয়ারটা করে দেওয়া, আর কিছুই না। 2 ইন্টু 0.12 তার উপরে স্কোয়ার, হ্যাঁ, বাই হচ্ছে 0.1 মাইনাস হচ্ছে 0.12 তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, 2 ইন্টু 0.12 তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, সো একটা জিনিস খুব ভালো মতন আসলে দেখো তো, এখানে যে জিনিসটা করা হয়েছে এই জিনিসটা তো দেখলেই আসলে বোঝা যাচ্ছে যে একই হইলো, এখানে মাইনাস আসতেছে কেমনে? মাইনাস কি আসতে পারে? বা ধরো এখানে আলটিমেটলি যতটুকু পরিমাণে চলে যাচ্ছে সেটুকুই চলে গেছে, আমি নিজেও বুঝতেছিলাম যে হোয়াট দ্য হেক, এখানে এরকম হইতেছে কেন? এটা তো এরকম হবে না, কেন হবে না? কারণ এখানে একটু কাহিনী বলি। কাহিনী বলবো কি বলতো, আমি যে এখান থেকে করলাম আর তুমি হচ্ছে দেখে গেলা, এখানকার এই ক্যালকুলেশন যে করে গেলাম, কেমনে তুই দেখে দেখে এটাকে মেনে নিলি ভাই বলতো একটু? এটা কি এরকম হবে না? এটা কি প্লাস? দেখো তো 0.1 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 0.02 করছি, ভালো কথা, রোজা রেখে আলহামদুলিল্লাহ করতেছি, বোধহয় একেবারে পেটে খাবার নেই। দেখো তো এখানে কি হয়েছে, এখানে তো আমি যোগ বিয়োগ ভুল করছি ভাই, এই ভুল করলে যদি তুইও করিস ভাই, তাহলে তো হয়েছে আলহামদুলিল্লাহ, হয়েছে আমার মতনই অবস্থা, যেমন স্টুডেন্ট তেমন ছাত্র হয়ে যাবে। দেখো যেমন টিচার তেমন ছাত্র হয়ে যাবে। 0.1 মাইনাস এক্স ইকুয়ালস টু 0.2, আমি এক্সটাকে ওই পাশে দিলাম, এটাকে এই পাশে দিলাম, এটা মাইনাস হবে না রে? তো মাইনাস হবে, মাইনাস হবে না বলো তো? এটা তো মাইনাস হবে, মাইনাস হইলো। তো এটা যদি মাইনাস হয়ে যায়, এই যে মাইনাস, ঠিক আছে, সো মাইনাস হয়ে গেলে এটা থাকে কত? 0.08। এটাই তো বলি কি রে, এটার মানটা ওর থেকে বেশি হতে পারে কেমনে? 0.08 এত মোল। এবার ঠিক আছে সব, এবার ঠিক আছে সব। এবার এই ক্যালকুলেশনটাতে তুমি বসায় দাও তো, 2 ইন্টু 0.08 তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0.1 মাইনাস 0.08, হ্যাঁ, ইন্টু এটা স্কোয়ারও দিতে পারো, আবার আমরা হচ্ছে যে ইন্টু করে লিখলাম 0.1 0.1 0.1 0.1
0.1 মাইনাস হচ্ছে 0.08 এমন। এই ক্যালকুলেশন যদি এবার করি, দেখি এবার কি মিলবে না? মিলতে বাধ্য। মিলবে না কই যাবে বলো তো? 0.08 বাই হচ্ছে 1 মাইনাস হচ্ছে 0.08, তার উপরে হচ্ছে ভাই স্কোয়ার। কত আসতেছে দেখো তো? 64, 64। সো রাইট আনসারটা হচ্ছে 64। আছে না 64 অ্যান্সার? হ্যাঁ, থাকতে হবে, মাস্ট বি 64। ক্লিয়ার হয়েছে বিষয়টা? দেখো তো কোথায় আসলে ভুলটা হয়েছিল। দেখো যেখানে ভুল হয়েছে আমি এটাকে আলাদাভাবে মার্ক করেই রাখছি, যেন তোমার এই জায়গার ভিতরে ভুল না হয়। বি কেয়ারফুল, ঠিক আছে? একটু কেয়ারফুল হয়েও উত্তর করার সময়। অতি উৎসাহিত হয়েও না আমার মতন, নাহলে হচ্ছে এরকম ভাবে ম্যাথ ভুলে যাবে। ওকে, প্লাস মাইনাস ভুল হয়ে গেলে ম্যাথ ভুলে আসার পরে যে দুঃখটা পাওয়া যাবে ভাই, কিচ্ছু বলার নাই আসলে। আচ্ছা, পরের কোশ্চেনটা আসলে দেখি। ক্যালকুলেট দ্য পিএইচ অফ 2 মোলার অ্যাসিটিক, মানে এই যে অ্যাসিটিক অ্যাসিড বা CH3CH, এখানে কে এর মানটা দেওয়া আছে। এখানে কে এর মান দিয়ে বুঝাইছে যে আমরা যে লঘুকরণ সূত্র আছে সেটা দিয়ে আসলে এটা বের করতে হবে, না হলে এটা কিন্তু আসলে কে, মানে এটার কিন্তু একটা আলফার মান আছে, তাই না? আলফা, বা যেটাকে আমরা বলতে পারি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, বিয়োজন ধ্রুবক, ডিসোসিয়েশন রেট বা কনস্ট্যান্ট, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এখানে তো একটা বিয়োজন ধ্রুবক বা তার অ্যাসিডের ধ্রুবক তো দেওয়া আছে, এটা ডিসোসিয়েশন রেট আলফা, মাত্রা, ডিসোসিয়েশন রেট দাও এটাকে, হ্যাঁ, ডিসোসিয়েশন রেট। আচ্ছা, এই আলফাটা কি? লঘুকরণ সূত্রে যেটা আমাদের এই কথা বলে গেছিলেন, এই আলফার মানটা হয় হচ্ছে এইরকম। আলফা ইজ প্রপোর্শনাল টু, এটা কি প্রপোর্শনাল টু তার, এটা বলে গেছেন হচ্ছে আমাদের, কে বলে গেছেন ভাই বলো তো? এটা বলে গেছেন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা তার হচ্ছে কনসেন্ট্রেশন, তার কনসেন্ট্রেশন দাও। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা না দিয়ে তার কনসেন্ট্রেশন দাও। আচ্ছা, এটা কে বলে গেছেন? এবারে আমি কার সূত্র লিখছি? এটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অস্টওয়াল্ডের ডাইলিউশন ল, অসওয়াল্ডের ডাইলিউশন ল। এটা কি বলে গেছেন উনি? উনি বলে গেছেন কোন একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের কোন একটা উইক, আমাদের যদি সেটা ইলেকট্রোলাইট হয়, সে উইক ইলেকট্রোলাইটটার বিয়োজন মাত্রা বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হবে তার, তার যেই কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, তার যে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা সেটার রিভার্সলি প্রপোর্শনাল হবে কার সাথে? তার ঘনমাত্রা বা তার, আমি বলতেছি আবার শোনো বিষয়টা কি বলতেছেন। উনি বলছেন যে কোন আমার একটা সার্টেন টেম্পারেচারে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে কোন একটা উইক ইলেকট্রোলাইট বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রাটা হবে হচ্ছে, বা ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা হবে তার ঘনমাত্রার বর্গমূলের, তার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশনের স্কয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল বা রিভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক ওইটাই হয়েছে। তো এখান থেকে যদি আমি আলফা ইজ ইকুয়ালস টু বসাই, তাহলে আমাকে বসাতে হবে হচ্ছে কে এ ইন্টু হচ্ছে সি, কে এ ইন্টু হলো সি। এখন আমি যদি তোমাকে হচ্ছে এই ফর্মুলেশন করে দেখাই, CH3COOH, এটা বিয়োজন হচ্ছে কেমনে? CH3COO মাইনাস আর হচ্ছে হাইড্রোজেন প্লাস, এই আকারে বিয়োজন হচ্ছে। তো ধরে নাও এটা যদি আমাদের আসলে ভাইয়া কি বলবো, যে এটা যদি আমাদের 1 মোলার থাকে, এটা ধরো 0, এটা ধরো 0, তো তাহলে এখান থেকে যেহেতু 1 মাইনাস আলফা পরিমাণে যায়, এখানে ধরো আলফা, এখানে ধরো আলফা, তাহলে এটা যদি 1 মোল থাকে তাহলে 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। এটা যদি সি মোল হয়, সি মোল যদি থাকতো, হ্যাঁ, এটা যদি সি পরিমাণে থাকতো, সি পরিমাণে, তাহলে এটা কত হইতো বলো তো? 1 মাইনাস আলফা ইন্টু সি, এখানে হইতে হচ্ছে আলফা সি, এখানে হইতে হচ্ছে আলফা সি। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কত তাহলে দেখো তো? আলফা ইন্টু সি। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা হচ্ছে কত? আলফা ইন্টু সি। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা H প্লাস ইজ ইকুয়ালস টু, তুমি কত বলতে পারো আসলে? আলফা ইন্টু সি বলতে পারো। আলফা এর মানটা তুমি কত পাইছো? রুট ওভার কে এ বাই সি ইন্টু হচ্ছে সি। সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে ডিরেক্ট তুমি লিখতে পারো না কে এ ইন্টু সি। দ্যাটস ওয়াই এখানে শর্টকাট আকারে লিখে, শর্টকাট আকারে যে জিনিসটা লিখে ওটাও দেখিয়ে দিই তোমাকে। শর্টকাট আকারে লিখে হচ্ছে এরকম ভাবে, দেখো তোমাকে লিখবে যে পিএইচ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা না, এখানে তারা লিখে দিবে মাইনাস লগ অফ রুট ওভার কে এ ইন্টু হচ্ছে সি। এবং দেখো তোমাকে ক্যালকুলেশনে আসলে কে এ আর সি এর মানটা দেওয়া আছে, দেওয়া আছে না বলো তো? দেওয়া আছে। যদি আমি করি মাইনাস লগ অফ কে এ রুট ওভার কে এ, কে এর মানটা হচ্ছে আমাদের 1.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু সি, সি এর মানটা কত? 0.2 এত। সো এটাকে যদি আমরা এখন মাইনাস লগ অ্যান্সার করে দিই, একবারে করে দিচ্ছি, তাহলে 5.43, 1.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু হচ্ছে 0.2, এটা কত হচ্ছে আমাদের?
এটা চলে আসছে হচ্ছে 5.43 ডান ক্লিয়ার সো 5.43 তো আমাদের দেখো এই ক্যালকুলেশনের কিন্তু 1.85 ইন্টু 10 টু দি পাওয়ার -5 যা যা ক্যালকুলেশনের ভিতরে ছিল ও রুট ওভার কে দিবে বাবা আমি তো রুট ওভারই দেই নাই দুরু এটার উপরে অ্যানসারের উপরে আচ্ছা আমি একটু দেই আসলে রোজাটা একটু বেশি লেগে গেছে মনে হচ্ছে বুঝছিস দেখো এই যে ক্যালকুলেশনের ভিতরে আমি এখানে যে কাজটা করছি তুমি দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতেছি না এই যে দেখো এটা আমি ডিরেক্ট করছিলাম এটার উপরে রুট ওভার দেই নাই সো এটার উপরে রুট ওভারটা দেই আগে অ্যানসারের উপরে রুট দিয়ে দিলাম তাহলে যেটা আসলো এটাকে আমরা এবার দিব হচ্ছে মাইনাস লগ অফ অ্যানসার তাহলে আসে হচ্ছে 2.71 এটাই হচ্ছে আমার অ্যানসার 2.71 কোথায় আছে ভাই দেখো তো এই যে 2.72 71 এর পরে 5 ছিল আসলে সো 715 বা 72 বলে দিতে পারো 7158 এমন ছিল সো 2.72 ঠিক আছে তার মানে রাইট অ্যানসারটা হচ্ছে 2.72 বুঝছো আশা করি পুরো থিওরি বা ফর্মুলা তোমাকে এখানে দেখানো আছে হ্যাঁ ওকে আচ্ছা এখান থেকে একটু পার্থক্য দিয়ে দিই তোমাকে যেন তুমি হচ্ছে এখান থেকে একটু পার্থক্য করতে পারো ওকে আচ্ছা এরপরে দেখি ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট 75% অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হুজ হাফ লাইফ ভ্যালু ইজ এত আচ্ছা সো এটা ডিরেক্ট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এই অর্ডার রিঅ্যাকশনগুলো আমাদের শর্ট সিলেবাসের ভিতরে অন্তর্ভুক্ত না বাট ডিরেক্ট আমি তোমাকে জাস্ট দুইটা ফর্মুলা বলি এই দুইটা ফর্মুলা কমপ্লিট রাখলে তুমি আশা করি করতে পারবা সো ফার্স্ট যে ফর্মুলাটা সেটা হচ্ছে খুব সহজ এবং সেটা হচ্ছে আমাদের হাফ লাইফের ফর্মুলা এটা মাথায় রাখবা টি হাফ বা হাফ লাইফ ইজ ইকুয়ালস টু লন টু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য শুধুমাত্র বাই হচ্ছে ল্যামডা ল্যামডা মানে হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ল্যামডা বা কে যাই বলো না কেন হ্যাঁ এই একটা ফর্মুলা মাথায় রাখবা এটা হচ্ছে হাফ লাইফের জন্য আর হাফ লাইফ এটা হচ্ছে হাফ লাইফের জন্য হাফ লাইফ ফর্মুলা আর যে কোনো সময়ের জন্য ফর্মুলাটা হচ্ছে ল্যামডা টি ইজ ইকুয়ালস টু লন এ নট বাই হচ্ছে ভাই এ এটা হচ্ছে তোমার যে কোনো সময়ের জন্য সো আমরা আসলে এখানে যেহেতু আমাদের টি হাফের মান দেওয়া আছে 50 সেকেন্ড না 50 সেকেন্ড সো লন টু বাই হচ্ছে ল্যামডা এখান থেকে আমরা ল্যামডার মানটা বের করব সেটা হলো লন টু বাই 50 লন টু বাই হচ্ছে আমাদের 50 হুইচ ইজ অ্যাকচুয়ালি লন 2 বাই হচ্ছে আমাদের 50 সো যেটা হচ্ছে 0.0138 এরকম একটা ভ্যালু ওকে আমি ল্যামডা পেয়ে গেছি আমাকে এখানে চাইছে কিন্তু টি যে আমার 75% কমপ্লিট হতে টি কতটুকু লাগবে অ্যান্ড রিকোয়ার্ড টু কমপ্লিট 75% এখানে একটা জিনিস এই জিনিসটাও তোমার জেনে রাখাটা করে খুবই জরুরি সেটা হচ্ছে এই যে এ আর এ নটের মান এ কি বোঝায় আর এ নট কি বোঝায় এ নট বোঝায় হচ্ছে ভাইয়া প্রাইমারি প্রাইমারি মানে হচ্ছে ইনিশিয়াল যেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর এ হচ্ছে ভাইয়া তোমার অবশিষ্ট রেসিডুয়াল এ কি বুঝাবে বলো রেসিডুয়াল মানে কতটুকু শেষ হয়েছে এটা না কতটুকু অবশিষ্ট আছে কতটুকু বাকি আছে সেটা এটা খুব ভালো মতন করে মনে রাখতে হয় আসলে কারণ দেখো এখানে বলছে কতটুকু কমপ্লিট হইতে মানে রেসিডুয়াল কত আসলে রেসিডুয়ালটা কত 25 তাই না হিসাবে অনুযায়ী তার মানে এটাকে যদি তুমি কত বলো 100 বলো 100% বলো তাহলে ও বলতেছে 75% কমপ্লিট হতে কতটুকু সময় লাগছে তার মানে তোমার রেসিডুয়াল কত সেটা বের করতে হবে রেসিডুয়ালটা হচ্ছে আসলে 25% মানে এর মানটা বসালে তোমাকে এখানে বসাতে হবে কত 25% সো আমরা যদি এখন টি এর মানটা বের করতে চাই টি ইজ ইকুয়ালস টু কত লিখবো লন 100 বাই হচ্ছে 25 বাই হচ্ছে 25 এর মানটা বসিয়ে দিছি হ্যাঁ এ নট বাই এ বাই হচ্ছে টি টি মানে হচ্ছে ল্যামডার মানটা 0.0138 এমন সো এই ক্যালকুলেশন যদি তুমি করো চলে আসবে তোমার লন হচ্ছে 100 বাই হচ্ছে ভাই 25 ওকে বাই হচ্ছে কত আগেকার অ্যান্সার চলে আসলে হচ্ছে টোটাল 100 আসতেছে 100 সেকেন্ড সো রাইট অ্যান্সারটা আমাদের কত আসবে 100 সেকেন্ড 100 সেকেন্ড যদি হয় তাহলে এটা কত হচ্ছে আসলে 1 মিনিট 40 সেকেন্ড এমন না সো রাইট অ্যান্সারটা কোথায় বলো তো 1 মিনিট 40 সেকেন্ড বি সঠিক উত্তরটা হচ্ছে বি ক্লিয়ার এই দুইটা ইকুয়েশন কমপ্লিট রাখলে আশা করি এখান থেকে এই ফার্স্ট অর্ডারে যা যা ইকুয়েশন আসবে চলে আসবে ফার্স্ট অর্ডারে যা যা তুমি পারতেছো তা তাই উত্তর করতে পারবা ইনশাআল্লাহ এই দুইটা রিঅ্যাকশন কমপ্লিট করলে ওকে চলো দেখি নেক্সট কোশ্চেনটাতে যাই পরেরটা বলে এই একটা কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ প্রেজেন্ট অ্যাট দ্য পজিশন অফ লেটার বি লেটার বি এর জায়গাতে কোনটা প্রেজেন্ট হবে খুবই সহজ একটা কোশ্চেন বাট একটু বুঝতে হবে এটা একটু অর্গানিক থেকে কোশ্চেন হ্যাঁ এই যে দেখো এটাকে যদি আমি একটু ভেঙে লিখি CH3
CH3 CH2Br এর সাথে যখন আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন যোগ করব, আসলে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি না, অ্যালকোহলীয় সলিউশন, ওটাই তো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল, তখন যে জিনিসটা তৈরি হবে অ্যাকোয়াস সলিউশন যোগ করলে তৈরি হতো অ্যালকোহল, আর অ্যালকোহলীয় সলিউশন তৈরি হলে যোগ হয়ে যেত ইন, জল দিলে নল, নল দিলে ইন, ইন বা অ্যালকিন। এখানে কি করবে আসলে, এই যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে ব্রোমিনটা এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে কি করবে বলতো, HBr তৈরি করে দিবে। কি তৈরি করে দিবে তোমাকে? HBr তৈরি করে দিবে। প্লাস এখানে তাহলে থাকলো কত, দুইটা হাইড্রোজেন মানে CH2 ডাবল বন্ড CH2। এর সাথে তুমি আসলে যোগ করছো কাকে? এর সাথে তুমি আসলে যোগ করছো ভাইয়া প্ল্যাটিনিয়ামের উপস্থিতিতে হাইড্রোজেনকে। হাইড্রোজেনকে যোগ করলে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হলো, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হলো, একটা বন্ধন ভেঙে গেল, তার মানে এখানে থাকবে কি CH3 সিঙ্গেল বন্ড CH3। সো যে জিনিসটা অবশিষ্ট থাকলো এটা আসলে একটা কি অ্যালকেন, এবং এই অ্যালকেনের নাম কি বলতো? ইথেন। রাইট অ্যান্সারটা কি হবে আমাদের? ইথেন। কোথায় গেল ইথেন? এই যে দেখো ডি নাম্বারে রাইট অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের ইথেন। সিরিজ বিক্রিয়া বুঝতে পারছো না কোথা থেকে এটা? আচ্ছা ভাই, পরের একটা কোশ্চেন দেখো, এই টাইপের কোশ্চেন যেগুলো আসে এগুলাকে আমরা যথেষ্ট সহজ কোশ্চেন বলি আসলে, যে এরকম টাইপের কোশ্চেন আসলে না অনেকটা জ্যাকপট টাইপের, আরে মানে একেবারে সেই একটা পাইছি। দেখো কোশ্চেনটা কি বলে, দ্য সলিবিলিটি প্রোডাক্ট অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতার গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট মানে কেএসপি এর ভ্যালুটা এখানে দেওয়া আছে। এটা বলা আছে এত অ্যাট 298 কেলভিন, মানে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তোমাকে কেলভিন বা টেম্পারেচার দেওয়ার দরকার নাই, এটা মানে প্যারা নাই, ওটা নিয়ে সমস্যা হবে না কোনো। ক্যালকুলেট দ্য সলিবিলিটি, ডিরেক্ট সলিবিলিটি চাইছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এমন টাইপের একটা যৌগ, হ্যাঁ, যেটাকে যদি তুমি আসলে, এটা আসলে কেমন টাইপের যৌগ বলো তো? Ab2 টাইপের একটা যৌগ। এখানে যদি প্রত্যেকটারই হচ্ছে S হয় সলিবিলিটি, যদি S হয় তাহলে এটা হবে কি বলো তো? এটা হবে হচ্ছে 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, S টু দি পাওয়ার 2 প্লাস 1 বা 1 প্লাস 2, এরকম না, মানে x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার x প্লাস y, x প্লাস y। এটা আমাদের কখন ছিল বা কোথায় ছিল? কখন বা কোথায় ছিল বলো তো এটা? x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার x প্লাস y, এটা কোথায় ছিল? ax by টাইপের যৌগ হলে, ax by টাইপের যৌগ হলে, এই যৌগ হলে এটা যেতে হচ্ছে এরকম। ওকে, সো এটা যদি এমন হয় তাহলে এটা আমাদের কত হচ্ছে? 4s কিউব না? 4s কিউব সমান কত বলো তো? 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। যদি এটাই হয় তাহলে আমাদের s এর ভ্যালুটা ডিরেক্ট কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 বাই হচ্ছে 4, এটার ঘনমূল। তাহলে এই ঘনমূলটা যদি আমরা একবারে ক্যালকুলেশন করি কত থাকে দেখি ভাই, চলো। এটা ঘনমূল যদি করি তাহলে আমরা দেখবো এখানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 11 বাই হচ্ছে 4, একবারে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা থাকে হচ্ছে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। আচ্ছা, যদি এই দিকে আগায় তাহলে 8 কেন হবে? মাইনাস 4 মোল পার লিটার মানে বোঝায় হচ্ছে আসলে মোল ডেসিমিটার টু দি পাওয়ার মাইনাস 3, 1.7 10 টু দি পাওয়ার মাইনাস 4 এমন। সেই ক্যালকুলেশনটা কোথায় আছে দেখো তো? 1.71 মানে যেহেতু 1.70 পরে 99 ছিল আসলে, তো 71 এমন নিতে পারো এত। রাইট আনসারটা কোনটা হবে? বি। ক্লিয়ার? ওকে, পরের একটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা আমরা একেবারে কোশ্চেনের শেষের দিকে আছি আর কি ভাই, আর দুইটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা দেখো, এই একটা রিঅ্যাকশন বলছে, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে এ বি সি আসলে কোনটা? এই রিঅ্যাকশনটা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো আলটিমেটলি এখানে একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা আমি তোমাকে একটু যদি দেখাই, এখানে একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটাতে আসলে 3টা কার্বন আছে, 2টা কার্বন একটা 3টা কার্বন, এখানে কিন্তু 2টা কার্বন, তার মানে এখানে বিক্রিয়ার ভিতরে অবশ্যই এটাকে 3টা কার্বন বাড়াইতে হবে। আবার এখানে 3টা কার্বন হয়ে গেছে অথচ এখানে মাত্র 2টা কার্বন দেওয়া। দেখো একই বিক্রিয়কের সাথে একটা বিক্রিয়ক যোগ করলে তুমি 3 কার্বন, মানে একই সাথে কার্বনটাও ট্রান্সফার হয়ে গেল বা কার্বন সংখ্যাটাও বেড়ে গেল,
আর আবার হচ্ছে যে মানে অ্যাসিডেও পরিণত হয়ে গেল, এরকমটা পসিবল না। কার্বন সংখ্যা বাড়িয়ে আরেকটা স্টেপ করে অ্যাসিডে পরিণত করতে হয়। আবার এখানে যদি কার্বন সংখ্যাটা বেড়েই থাকতো, তাহলে এটাকে যদি তুমি আসলে বিজারিত করে কাজ করতে, তাহলে আসলে কি থাকতো বলো তো? এখানে একটা কার্বন সংখ্যা বেশি হয়ে থাকতো। মানে আলটিমেট থাকা উচিত যেটা, এখানে কিন্তু তোমাকে ওই বিকারকগুলোর নাম দিতে হবে, এটাই চাইছে। তো আমি তোমাকে বিক্রিয়াটা টোটালটা কমপ্লিট করে দেখাই, তাহলে তুমি আশা করি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবা। CH3 CH2 Br, এই প্রথম রিঅ্যাকশনটা শুরু হচ্ছে। ধরো রিঅ্যাকশনটার ভিতরে আমাদের বিক্রিয়া করতেছে কে কে? এ, যে কোনো একটা বিকারক দিয়ে বিক্রিয়া করাচ্ছি, দিয়ে বি পাচ্ছি। বি কে একবার একদিকে করাচ্ছি আর একবার আরেক দিকে করাচ্ছি। আমি এখানে যেটা সব থেকে বেশি উপাদেয় যেটা হতে পারে সেটা হচ্ছে একটা কার্বন সংখ্যা বৃদ্ধির জন্য KCN HCN এর উপস্থিতিতে, তাহলে এখানে হয়ে যায় হচ্ছে CH3 CH2 CN। হ্যাঁ, এটাকে যদি তুমি এখন একটু দেখো, তাহলে এটাকে দুই রকম ভাবে তুমি ক্যালকুলেশন নিয়ে যেতে পারো, দুই রকম ভাবে, এরকম এবং এরকম। এখানে যেটা সেটা হচ্ছে, যেহেতু এটাকে অ্যানিলিন বানাবো, এটাকে যদি আমরা জারণ করি, মানে সরি বিজারণ করি, বিজারণ করার জন্য আমার ফিক্সড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলেই বিজারণ হয়ে যাবে। বিজারণ হলে আসলে এখানেও এই যে এখানে এটা এরকম ছিল C ট্রিপল বন্ড N C, এই যে CN-টা এখানেও হাইড্রোজেন যুক্ত হবে, এখানেও হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এরকম হলে CH3 CH2 CH2 NH2, এরকম 3 কার্বন যুক্ত একটা হাইড্রোজেন তৈরি হবে, মানে অ্যামিন তৈরি হবে। বাট এটা 2 কার্বন যুক্ত দিছে, তার মানে এটা কিন্তু আমাদের এই সিরিয়ালটা যথেষ্ট ঠিক না। বাট অপশনগুলো এমন ভাবে দেওয়া, ওইটা ছাড়া আসলে পসিবল না। আমি যাচ্ছি, যাই দেখাচ্ছি, দেখো মানে আমাদের আইডিয়াল আসলে কি হওয়া উচিত। তারপরে এখানে যদি আমি আসলে পানি সংযোগ করি অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে আসলে এটা আমাদের অ্যাসিডে পরিণত হয়ে যায়। CH3 CH2 COOH প্লাস হচ্ছে অ্যামোনিয়া, মানে নাইট্রোজেন গ্যাস, হ্যান ত্যান এগুলা। আমাদের কিন্তু এটা ছিল হচ্ছে আমাদের এ ছিল হচ্ছে আমাদের এ ছিল হচ্ছে আমাদের বি, এ ছিল হচ্ছে আমাদের সি, এ ছিল হচ্ছে আমাদের ডি, এমন, তাই না? সো দেখো এ পটাশিয়াম সায়ানাইড একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে এতে। বাট এখানে দেখো আলটিমেটলি যেটা সেটা হচ্ছে BCH2 C2H5CN, এটাও ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ডি এর ক্ষেত্রে শুধু পানি বলা আছে। শুধু পানি দিলেও ঠিক আছে, হাইড্রোজেনের উপস্থিতিতে পানি হলে ঠিক আছে, সমস্যা নাই। বাট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যোগ করলে এখানে C2H5NH2 হবে। ওকে, মানে এটা দেওয়া আছে, সেটা হবে না। NaCH2 মানে C3H7 হবে, তারপরে হচ্ছে NH2 দিলে দ্যাটস ওকে, বাট ওটা দেওয়া নাই। সো আলটিমেটলি যদি তুমি চিন্তা করো, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বা MgCl এগুলো কিচ্ছু যোগ করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সো আলটিমেটলি সঠিক উত্তর হওয়ার পক্ষপাতিত্ব রাখে হচ্ছে এ, বাট এখানে আসলে নো অ্যান্সার। কোয়েশ্চেনটার ভিতরে ভুল থাকার জন্য নো অ্যান্সার। কোয়েশ্চেনটার ভিতরে কি থাকা উচিত ছিল আমি বলে দিই। কোয়েশ্চেনটার ভিতরে যেটা থাকা উচিত ছিল এটা হচ্ছে সি, মানে CH3 CH2 CH2 NH2, ওইটা হওয়া উচিত ছিল প্রথমত এটা, হ্যাঁ। তারপরে যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে এই যে এখানে ডি নাম্বারে হাইড্রোজেন প্লাস আর হচ্ছে পানি, তাহলে সঠিক উত্তর এ হইতো, তাহলে রাইট অ্যান্সার এ হইতো। বাট এখানে কোনো সঠিক উত্তর নাই। ওকে, চলো যদি পরের কোয়েশ্চেনটা দেখি, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ আন্ডারলাইং HPLC, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি? এটাকে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফিও বলে, হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফিও বলা হয়। হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফি, লিকুইড ক্রোমাটোগ্রাফি বা ক্রোমাটোগ্রাফি যে জিনিসটা, সেটা হচ্ছে আসলে একটা সেপারেশন টেকনিক, হ্যাঁ। সব কিছুই মলিকুলার লেভেলে সেপারেশন টেকনিক, মলিকুলার লেভেলে সেপারেশন টেকনিক, মলিকুলার লেভেলে এটা হচ্ছে একটা সেপারেশন টেকনিক। সো এই যে সেপারেশন টেকনিকের মেইন কার্যকারিতাটা কি হয়, এখানে একটা হচ্ছে স্ট্যাটিক ফেজ থাকে, আর একটা হচ্ছে মুভেবল বা মোবাইল ফেজ থাকে বা ডাইনামিক ফেজ থাকে। তুমি যে জিনিসটাকে মেইনলি করবা, মানে আসলে ধরো এই যে একটা কলাম ক্রোমাটোগ্রাফির মতন, যে জিনিসটাকে চিন্তা করতেছো যে আমরা এটাকে সেপারেট করব, দুইটার মিক্সচার আছে, সাপোজ ক্লোরোফিল আর জ্যান্থোফিলের মিক্সচার আছে। এখানে আমরা একটা সেপারেশন ফেজের এই যে একটা অংশ কলামের ভিতর দিয়ে যে কাজটা করি, সেটা হলো যে এই অংশ কলামের মধ্যে একটা স্ট্যাটিক ফেজকে এরকমভাবে এটা ইনকর্পোরেট থাকে, এটা হচ্ছে নিশ্চল দশা। এই নিশ্চল দশাটা ক্যালসিয়াম কার্বনেট হইতে পারে, আরও বিভিন্ন অ্যাডজর্বেন্ট টাইপের যে কেউ হইতে পারে। এখন একটা মিক্সচার, যে মিক্সচারটা আছে না তোমার, এই মিক্সচারটাকে নিলা, ওই মিক্সচারটাকে তুমি এর ভিতর দিয়ে পুশ করবা, যদি হাই প্রেসারে করো তাহলে এটাকে HPLC বলা হচ্ছে, লিকুইড ক্রোমাটোগ্রাফি। এবং এটাকে আসলে যে মুভ করিয়ে নিয়ে আসবে সেই হচ্ছে তোমার মোবাইল ফেজ।
ওই মোবাইল ফেজটা এটার সাথে মিক্স করে এটার ভিতর দিয়ে পুশ করবা। এখন ক্লোরোফিল আর জান্থোফিলের ভিতরে যে কোনো একজনের এই যে ভেতরে যে অ্যাডজর্বেন্টটা আছে বা স্ট্যাটিক ফেজটা আছে ওর প্রতি বেশি আকর্ষণ আছে বা বেশি অ্যাফিনিটি আছে। যার অ্যাফিনিটিটা বেশি আছে ও ভিতরে এরকমভাবে অ্যাবজর্বড হয়ে যাবে এবং বাইরে দিয়ে যেটা পড়বে সেটা হচ্ছে তোমার যার ওর প্রতি অ্যাফিনিটিটা কম, কাইন্ড অফ এটা। ঠিক আছে? সো এটাই প্রত্যেকটা মানে ক্রোমাটোগ্রাফির একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে এরকম। এখন এটা বলতেছি কি সেপারেশন বেসড অন ডিফারেন্স অফ বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্টের ডিফারেন্স দিয়া না। সেপারেশন বেসড অন ডিফারেন্স অন সলিবিলিটি। সলিবিলিটির উপর বেস করে না ভাইয়া। এটা হচ্ছে যে সলিবিলিটির উপর বেস করে যাদের করা হয় তারা মেইনলি হচ্ছে ওই যে কেলাসন, আংশিক কেলাসন, ডিস্টিলেশন ওই প্রসেসগুলোতে। ওকে। এরপরে দেখো সেপারেশন বেসড অন ডিফারেন্স ইন অ্যাফিনিটি ফর দ্য স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজ যেটা আছে আমাদের মানে আমাদের যেটা স্থির মাধ্যম সেটার উপরে অ্যাফিনিটির উপর বেস করে ওটাই বলছিলাম না, তার মানে রাইট আনসারটা কিন্তু সি, সেপারেশন বেসড অন ডিফারেন্স অন ভ্যাপার প্রেশার। না, তাহলে সঠিক উত্তরটা আমাদের কোনটা বলো তো ভাই? সি। রাইট আনসারটা হচ্ছে ভাই আমাদের সি। আওয়ার কারেক্ট আনসার ইজ সি। সো এই পর্যন্তই ছিল হচ্ছে আসলে তোমাদের কেমিস্ট্রির কোশ্চেনগুলো। ঠিক আছে? সো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলা অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আইওটি ভর্তি পরীক্ষা ধরো ডেট তো দিছে, কিছু ইন্টারনাল ঝামেলা চললেও তার তার যে সিস্টেমটা আসলে সেটা কিন্তু যে কেউই খুব সত্য কথা বলতে গেলে যদি ফাইন্যান্সিয়াল প্রবলেমটা খুব বেশি প্রবলেম না হয় তাহলে মোটামুটি স্কলারশিপটা গ্র্যাব করেও সেখানে থেকে যদি পড়তে পারে সেটা তাদের জন্য আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে ওয়ান অফ দ্য বেস্ট একটা অপশন। এটা সত্য কথা, এটা মানতেই হবে। আমি ঢাবিতে পড়ি, আমার ফ্রেন্ডরা আইআইটিতে যারা পড়ে তারা এখন পড়াশোনা করে মানে তাদের আসলে সেমিস্টার প্রায় শেষ, তারা বেরিয়ে হয়ে যাচ্ছিল, তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা হওয়ার জন্য তারা একটু থেমে আছে এমন। সো আমাদের যে কোনো একটা সমস্যা হলে আমাদের মানে আমাদের ভার্সিটিগুলোর ভিতরে ঝামেলা হয়, বাট ওখানে দেখা যায় ওটা তো মানে আলাদাভাবে সম্পূর্ণরূপে পরিচালিত হয়। সো একেবারে ইন্টারন্যাশনাল একটা সিলেবাস বা ইন্টারন্যাশনাল একটা কারিকুলাম অনুযায়ী কমপ্লিট হতে পারে, ওখান থেকে গ্রেড ট্রান্সফার করা যায়, অনেক কিছু সুযোগ সুবিধা আছে। যে সুযোগ সুবিধাগুলোর কথাবার্তাগুলো আসলে তোমরা যদি একটু ঘাটাঘাটি করো, একটু বোঝো, একটু মানে একটু ধরো ডিপে যাও তাহলে আশা করি বুঝতে পারবা। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে কখনো।